আসসালামু আলাইকুম। আমার আসলে আজকে বলার দিন না, আমি এই দিনটাকে শোনার দিন হিসেবে নিয়েছি এবং আমি চেষ্টা করেছি আমার বোনদের কথা মনোযোগ দিয়ে শোনার। তারপরে মাঝে মধ্যে অনেকে ছবি তুলতে আসতো, তাও আমি খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করতাম যে বোনরা কী অভিজ্ঞতা শেয়ার করছে। তো অনেক অভিযোগ আমার বোনদের আছে, ওই অভিযোগটা না আমাদেরও আছে, স্ট্রাগলটা আজীবনের। আমার যখন খুব মন খারাপ লাগে তখন ওই দেবব্রত সিংহের তেজ কবিতাটা আমি প্রায়ই পড়ি, এবং আমি যখন গাড়িতে যাই আমি কানে হেডফোন লাগাই, আমি শুনি। যে একটা লাইন আছে না, যে আপনারা বলছেন বটে তোমাদের মতো মায়ারা যদি উঠে আসে তাহলে সারা দেশ উঠে আসবে, কিন্তু খাড়া পাহাড়ে ওঠা যে কি কঠিন সেটা যে ওঠে সে জানে। খাড়া পাহাড়ে উঠতে বহুত দম লাগে, তেজ লাগে। তো এইখানে যে মেয়েরা ছিল, এখানে অনেক আপুরাই চলে গেছে, কারণ হচ্ছে তাদের বাস ছিল, অনেকে দূর দূরান্ত থেকে এসছে। মেয়েদের তো আব্দুল আলামিন বলেই গেল যে মেয়েদের এখনও সন্ধ্যাটা আমরা মেয়েদের জন্য সেভ করতে পারি নাই। তো এইখানে যে আপুরা ছিল তারা অবশ্যই আমার বক্তব্য শুনে নিবে। তো ওরা কিন্তু প্রত্যেকেই সেই দম আর তেজ নিয়েই এই পর্যন্ত এসছে, এবং অনেকের মনে একটা দুঃখ আছে যে আমি ওই পর্যন্ত কেন নাই। এবং আমি বিশ্বাস করি তাদের ভেতরে যে দম আছে, তারা সেই সংসদের চেয়ারগুলো যে এরকম ব্লু কালারের, সেই দম নিয়ে তারা আমার পাশেই সংসদে থাকবে ইনশাল্লাহ। এবং এই দম আমার বোনদের মধ্যে আছে, অবশ্যই আছে। এই যে একটা মেয়ে দেখলেন না, এই সর্দারনি, মান্তা গ্রুপের, মান্তা সম্প্রদায়ের সর্দারনি, কি দম দেখেছেন, কি তেজ তার কথা বলার। সে ঠিকমতো উঠে আসছিল না, আমি ভাবছিলাম যে মেয়েটাকে আপা কি যেন বলছিলেন, কিন্তু সে উঠে যখন বক্তব্য দিচ্ছিল সে তার সব কথা গড়গড় করে বলে যাচ্ছিল। কেন বলতে পারছিল জানেন? এখানে সে আরও 10টা-5টা মেয়েদের দেখেছে, আরও হাজার হাজার মেয়েদের দেখেছে, এবং দেখে তার মধ্যে ওই তেজটা জ্বলে উঠেছে। এখন আমাদের অনেক দায়িত্ব। আমরা জুলাইয়ের পরে রাজনৈতিক দল খুলেছি, অনেক মেয়েরাই এখানে আসতে ভয় পাচ্ছে, অনেকেই রাজনৈতিক ট্যাগটা গায়ে লাগাতে চাচ্ছে না। সে আগের দিনের মতো অনেকেই রাজনীতিটাকে আবার দূরে ঠেলে দিতে চাচ্ছে, কিন্তু বলার সময় সবাই বলছে যে আমরা কেন মেয়েদেরকে নিয়ে আসছি না। কিন্তু যখন আমি বলি যে আসো আমার সাথে, আসো আমার পাশে দাঁড়াও, সে সময় কিন্তু অনেকে ভয় পায়, অনেকে আসতে চায় না। এখন এইটা শুধুমাত্র সেই মেয়েটার কিন্তু দায় না। যেই মেয়েটা তেজ নিয়ে, দম নিয়ে জুলাইয়ে দাঁড়িয়েছিল, যেই আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়েছিল যে সে রাজনীতিতে আসবে, তার জন্য একটা পথ তৈরি হবে, সে পথটা আমি তৈরি করতে পারি নাই, আমরা কেউ তৈরি করতে পারি নাই। কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার সাথে, আমাদের সাথে, নারী শক্তির সাথে, কিংবা অন্য যে কোনো সংগঠনের সাথে আপনারা আসেন, নারীদের জন্য পথ তৈরি করেন। এইখানে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে কেউ আমাকে ডাকে নাই, কেউ ডাকতে চাইবেন, আপনি দূরে থাকলে সবাই খুশি হবে, অনেকেই খুশি হবে। তো সেই ডাকার জায়গাটা, সেই জায়গাটা আপনাকেই করতে হবে, আপনার নিজের আসতে হবে যে আমি আমার হিসাব বুঝে নিতে চাই। এবং অনেকে অভিমান করে, মেয়েদের মধ্যে অভিমানটা তো একটু বেশি, তার যেতে চায় না। তো এই জায়গাটাকে আপনাদের বুঝে নিতে হবে। শহীদ, আমি যখন সংসদ সদস্য হয়ে প্রথমেই আমি শহীদ নাইমার বাসায় গিয়েছিলাম, তার মায়ের কান্না দেখেছি। আজকে তার ডায়েরিটা ওর মা আমাকে দেখাতে চেয়েছিল, কিন্তু সেই ডায়েরিটা জুলাই স্মৃতি জাদুঘরে, কিন্তু সেই জাদুঘর এখন পর্যন্ত খোলা হয় নাই। এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? জুলাই ফাউন্ডেশন বন্ধ হয়ে যাচ্ছে, বেতন দিতে পারছে না। আমাদেরকে কথায় কথায় জুলাইয়ের চেতনা, হ্যান ত্যান এগুলো বলে বলে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়, কারণ তারা চায় জুলাইকে ভুলায় দিতে। জুলাইকে ভুলায় দিলে কি হবে? নতুন রাজনীতি আর হবে না,
নতুন রাজনীতি না হলে সেই পুরনো বন্দোবস্তের দোকানটা খুব ভালোভাবে চলবে, তাই না? তাহলে আপনারা এই যে মান অভিমান, আমাকে কেন ডাকে নাই, আমি ছিলাম, আমাকে কেন, অনেক বোনেরা ছিল যেই মা মোনাজাতে, শুধু সে কখনো কোথাও নামে নাই, সে কোনো স্ট্যাটাস দেয় না, কিন্তু মোনাজাতে বলছে আল্লাহ ওই স্বৈরাচারের পতন ঘটাও, তার ভূমিকাটাও ছিল। তারা তো হয়তো বলে না যে আমি অমুক জায়গায় গিয়ে বক্তব্য দিতে চাই, কিন্তু সে কিন্তু আপনার কাছে ঠিকই চায় যে আমরা তাকে একটা ভালো রাষ্ট্র উপহার দিব। ওই আপা একটু আগে বলছিলেন, আপা অনেক প্রতিবন্ধকতা, কি করব। অনেকে হয়তো ভাবে যে মিতু আপু মনে হয় এমপি হয়ে গেছে, কত আরামের জীবন। আমি দিন শেষে আমি ভাবি যে হে আল্লাহ, আমি এই পরিবেশের মধ্যে আছি, কত মানুষের দায়, কত মানুষের চিন্তা আমার উপরে। মিতু আপু মনে হয় অনেক কিছু পরিবর্তন করবে, কিন্তু একা মিতু আপু কত দূর হাঁটবে? এই জায়গায় আপনাদের আসতে হবে এবং এই জায়গার দায়িত্ব আপনাদের নিতে হবে, এবং তার জন্য কেউ মনে করবেন না যে কেউ আপনাকে এসে এই জায়গাটা দিবে। আপনার নিজেকে তৈরি করে নিতে হবে, পরিশ্রম করতে হবে। নাইমার ওই আঙ্কেল আছেন, নাইমা মেহেরুন্নেসার বাবা আছেন, আঙ্কেল সংবিধানের কথা বলে গেলেন, রাষ্ট্র সংস্কারের কথা বলে গেলেন, অথচ গতকাল সংসদে সালাউদ্দিন আহমেদ বললেন যে আমরা যে সংবিধান সংস্কারের যে শপথ নিয়েছি এটাই নাকি বৈধ না। সংবিধান সংস্কারের শপথ যদি বৈধ না হয়, এই সরকার কি বৈধ? এই আন্দোলন সংগ্রাম করে যে হাসিনাকে তাড়িয়ে দিয়েছিল, তা কোন নিয়মে, কোন আইনে আমরা তাকে সে বৈধতা দিবে? তো এই যে এইসব কথা কেন বলা হয় জানেন? এই এত আইন কানুন দেখিয়ে তারা চায় যে জুলাইকে ভুলায় দিতে, পুরনো দোকানটা ভালোভাবে চলুক, চাঁদাবাজিটা চলুক। তারা যেন এই গতকালকে দেখলাম 2 কোটি টাকার চাচ্ছে, বলছে যে মাসে 10 লাখ টাকা দিতে হবে, এবং এটাও বলছে পাশাপাশি যে ডিআইজি তাকে চিনে। তার মানে সেই পুরনো দোকানটা যাতে চলুক, এবং এই দোকান তো একা চালায় না, ওই ছেলে একা চালায়, এটা রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে চলে। রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করে। এখন বাংলাদেশে যদি জুলাইয়ের নারীরা রাজনীতিতে আসে, জুলাইয়ের শক্তি যদি মাঠে থাকে, তারা দেখে যে তাদের সেই রাজনৈতিক সেই দোকানটা বন্ধ হয়ে যাবে। এজন্য তারা কথায় কথায় বলে জুলাই জুলাই করবেন না, আসলে তারা জুলাইকে মুছে ফেলতে চায়। কেন? ওই যে রাজনৈতিক দোকানটা বন্ধ হয়ে যাবে। এই যে হাসিনা চলে গেছে, আওয়ামী লীগের এত ক্ষোভ, কারণ কি এর সাথে বিশাল একটা অর্থনৈতিক সম্পর্ক ছিল। সেই অর্থনৈতিক সিন্ডিকেটটা কাদের হাতে গেছে আমরা খুব ভালো করে জানি। সেই অর্থনৈতিক সিন্ডিকেট এখন বিএনপি চালাচ্ছে, এবং তারাই বারবার বলছে যে জুলাই জুলাই করবেন না। জুলাই ভুলাই দিলে এইসব অর্থনৈতিক সিন্ডিকেট, এইসব টেম্পো স্ট্যান্ডবাজি, এইসব চাঁদাবাজি চালাইতে সুবিধা হয়। আজকে এই যে এনসিপি জুলাই পদযাত্রা করছে, নারীদের সমাবেশ করছে, সব কিছুর দায় এনসিপিকে নিতে হয়। সবাই এসে জিজ্ঞেস করে যে আপনি কেন আমাকে ডাকলেন না? নাহিদ ভাইকে সবাই জিজ্ঞেস করে, অন্য কোনো দলকে তো জিজ্ঞেস করে না। তাহলে জুলাইয়ের, যদি আপনারা জুলাই জুলাই করবেন না বলেন, তাহলে এই জুলাইয়ের দায়, সব দায় কেন নাহিদ ভাইকে নিতে হয়? আপনারা তো কেউ নিতে আসেন না। অনেক কথা বলার ছিল। আমি সর্বোচ্চ ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন, এবং এইখানে এক আপু এসে বলে গেছে যে ও হচ্ছে ইডেনের আপা, যে গত 2 বছরে কোনো প্রোগ্রামে তাকে ডাকা হয় নাই, আজকে নারী শক্তির প্রোগ্রামে তাকে ডাকা হয়েছে এবং সে খুবই খুশি হয়েছে। আমি এই প্রোগ্রামের আয়োজক যারা ছিলেন, দাওয়াতের দায়িত্বে যারা ছিলেন, এবং আমি তখন আশরেফাকে ডেকে জিজ্ঞেস করলাম যে আশরেফা ওই মেয়েটাকে কে ডেকেছে? তো ও বললো যে আপা আমি ওর নাম্বার দিয়েছিলাম। তা আমি তারপরে হচ্ছে বুশরা আছে, মনিরা পুরা প্রোগ্রামের দায়িত্ব পালন করেছেন, আপা ঝুমা আপা আছেন, তারপর আমার যে অন্য অন্য বোনেরা আছে, এবং দূর দূরান্ত থেকে যে বোনেরা এসছেন, যারা নারী শক্তিকে সাহস দিচ্ছেন এবং অরাজনৈতিক হয়েও
এনসিপিকে সাপোর্ট দিচ্ছেন বা এনসিপির একটা প্রোগ্রামে আসছেন, এটাও কিন্তু একটা খুবই ভালো উদ্যোগ। এখানে যে কত মেয়েরা কত কথা বলেছে, এই যে অরাজনৈতিক আপুরা এসেও আমাদের প্রোগ্রামটা দেখেছেন, বুঝেছেন, এটা এটা আসলে এরকমই হওয়া উচিত। এবং আমাদের ওই যে আলামিন ভাই মানসুরার কথা বলে গেলেন, আমি আর মানসুরা দেখা যায় যে পার্লামেন্টে খুব ভালো আলাপ দেয়, এবং আমি যখন বক্তব্য দিয়েছি পার্লামেন্টে যারা বিরোধী দলের আপারা ছিলেন তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। তো এই নারী হিসেবে, মেয়ে হিসেবে আমাদের দুঃখটা কিন্তু সরকার দল বিরোধী দলের পুরুষরা বুঝবে না। ওই জায়গায় আমাদের সব মেয়েদেরকে এক হইতে হবে। তো এই এক হওয়ার জন্য প্রত্যেকটা মেয়েদেরকেই আমি বলবো যে রাজনীতির বাইরে থাকেন, রাজনীতিতে থাকেন, এই নারীদের জন্য, নারীদের অধিকারের জন্য আপনারা যে কোনো আমাদের যে কোনো ভালো কাজকে বা যে কোনো ভালো উদ্যোগকে আপনারা সমর্থন করেন। এর জন্য আপনাকে এনসিপিকেই সমর্থন করতে হবে, নারী শক্তিকেই সমর্থন করতে হবে, বিষয়টা এরকম না। আমাদের ভালো উদ্যোগগুলোকে আপনারা সমর্থন করেন, এবং তাহলেই, এবং এই যে দলভুক্ত না করা মানে দলের যে বিষয়টা না আনা, এইটা না এনেও অন্য দলের ভালো কাজকে যদি সমর্থন করা যায় তাহলেই কিন্তু আমরা নারীরা এগিয়ে আসবো। দেখবেন যে অনেক সময় হয় এরকম যে আমরা স্লাট শেমিং শিকার হই, অন্য একটা দলের মেয়েরাও স্লাট শেমিং শিকার হয়, যেই দলের সেই দল থেকেই সেই মেয়েটাকে সাপোর্ট দেওয়া হয়, অন্য দলের কেউ কিন্তু দেয় না। তো এই জায়গা থেকেও আমাদের উঠে আসতে হবে। আমাদের সকল মেয়েদের, আমি আজকে খুব আশা করছিলাম, সীমার সাথে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সবাই তখন খুব হাসাহাসি করছিল যে মিতু আপু একদিকের, সীমা একদিকের। তো আমি আজকে খুব আশা করছিলাম যে আমাদের সব দিকের বোনেরা এসে আমাদের সব প্রোগ্রামগুলোতে আসুক, আমরাও তাদের প্রোগ্রামগুলোতে যাই, এরকম একটা কোঅপারেটিভ একটা মানে সিচুয়েশন হোক, একটা সমাজ হোক, একটা পরিবেশ তৈরি হোক যেখানে আমরা সব ধরনের মেয়েদের জন্য কথা বলতে পারি, সব মেয়েদেরকে নিয়ে কথা বলতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসছেন, এবং কেউ মনের মধ্যে কোনো ক্ষোভ রাগ না রেখে আপনি পথ চলেন, এবং আপনার পাশের নারীটিকে, নারীর হাত আপনি ধরেন। আপনার যেটুক সামর্থ্য আছে, আপনার যেটুক শক্তি আছে, আপনার যেটুক সাহস আছে, ওই সাহসটা দিয়ে যখন আপনি আর একটা মেয়ের হাত ধরবেন তখন সেই মেয়েটাও সাহস পাবে। এরকম করে প্রত্যেকটা এলাকার, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষ ওই সাহসটা বিস্তৃত হবে। এইভাবেই আমরা নারীদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো, এবং পার্লামেন্টে আমাদের অর্ধেকেরও বেশি সিট তখন নারীদের হয়ে উঠবে ইনশাল্লাহ। আপনাদের প্রতি সেই শুভকামনা রইল, যাতে আমি দেখি যে আমার এই বোনদের মধ্য দিয়ে একদিন পার্লামেন্টে আমার পাশে আছে। এই দোয়া এবং এই আশা আপনাদের প্রতি রইল, এবং মনে করবেন না যে এই পথ আপনাকে কেউ তৈরি করে দিবে, পথটা আপনার নিজেরই তৈরি করতে হবে। তবে সৎ থাকতে হবে নিজের জায়গায়, নিজের নিয়তে সৎ থাকতে হবে, দেখবেন আল্লাহ আপনাদেরকে অনেক হেল্প করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আবারও ধন্যবাদ জানাই যা প্রোগ্রামে আয়োজনে ছিলেন, এবং যারা উপস্থাপনা করছেন, যারা ক্যামেরায় ছিলেন, সাংবাদিক ভাইরা যারা ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। বিদা আপা বোধহয় চলে গেছেন, বিদা আপাকেও ধন্যবাদ জানাই যে উনি জুলাইয়ের নারী হিসাবে আমাদের মাঝে আছেন। আসসালামু আলাইকুম।